মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ইরা বাবার প্রশ্নে চমকে উঠে উত্তর দেয়, আসলে জুতোটা ছিঁড়ে গেল, সারাতে গিয়ে দেরি হয়ে গেল। তাতেও রেহাই নেই ইরার। সৌমিত্রবাবু ফের ঘুরিয়ে প্রশ্ন করলেন, জুতো ছিঁড়ে গেল কেন? তুই হাঁটতে পারিস না? হ্যাঁ, আচ্ছা বেয়াক্কেলে লোক তো। ইরা হাঁটতে পারে বলে ওর জুতো ছিঁড়ে যাবে না, এটা আবার কেমন কথা হলো? ইরা জানে এ সময় উত্তর দেওয়া মানেই ঝামেলা বাড়ানো। মাথা নামিয়ে চুপ করেই থাকলো। সৌমিত্রবাবু এটা সেটা জিজ্ঞেস করেন খানিকক্ষণ। খুব একটা চেপে ধরার মতো জায়গা না পেয়ে চুপ করে যান। ইরাও চলে যায় নিজের ঘরে। খানিকক্ষণ বাদে ইরার মা আসে। গুনগুন দাস, গায়ের রং ফর্সা, ইরার বাবার মতো অতটা না হলেও ভালোই লম্বা। ভদ্রমহিলা সারাদিন যেন ভয়ে ভয়েই আছেন। প্রায় 20 বছর ধরে সৌমিত্রবাবুর সঙ্গে সংসার করছেন, তবু এখনও সে ভয় কাটেনি। সৌমিত্রবাবু বাড়িতে থাকলে জোরে কথা অবধি বলেন না। আস্তে আস্তে ইরাকে জিজ্ঞেস করলেন, খাবি না খেয়ে এসেছিস? ইরা তো আকাশ থেকে পড়ল। মা কি তবে ধরে ফেলল? তবুও না বোঝার ভান করে ইরা বলল, না না, কোথায় আর খাবো, খেতে দাও, খিদে পাচ্ছে খুব। গুনগুন দেবী অল্প হেসে ফের জিজ্ঞেস করলেন, এতক্ষণ আড্ডা মেরে এলি, অতনু কিছু খাওয়ায়নি? এবার ইরা বাড়াবাড়ি রকমের অভিনয় করল। একেবারে না চেনার ভঙ্গিতে জিজ্ঞেস করল, অতনু? গুনগুন দেবী আর কোনো শব্দ খরচ করলেন না। ইরার দিকে তাকিয়ে কেবল হাসলেন। ইরা লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। খাবার বলতে আর কি, নুডলস সেদ্ধ করে ডিম আর আলু দিয়ে ভেজে দেবে। খেতে মন্দ লাগে না ইরার, তবে ওই একই জিনিস রোজ খেতে হয় ওকে। মাকে কতবার বলেছে, কিন্তু কোনো লাভ হয়নি। খেতে খেতে বাবার কথাগুলোই ভাবছিল ইরা। ভদ্রলোক কেন যে সবসময় অমন রেগে রেগে থাকেন? এই ইরাকে শাসন করছে তো এই ইরার মাকে। শান্তিতে ভাত অবধি খেতে পারেন না সৌমিত্রবাবু, সবসময় খুঁত খোঁজেন। এই যেমন একদিন মনে হয় চাল বেশি সেদ্ধ হয়ে গেছে, দুখানা ভাত টিপে দেখেন, তারপর চিৎকার করে বাড়ি মাথায় করেন। গুনগুন দেবী আমতা আমতা করে বোঝাবার চেষ্টা করেন, নতুন চাল তো, তাই বুঝতে পারিনি। সৌমিত্রবাবু সে কথায় কানই দেন না, নিজের মতো বলতেই থাকেন, নতুন চাল? আরে রোজ রোজ কি নতুন চাল? হ্যাঁ, নতুন চাল বলে ভাতের সাথে ভাত জড়িয়ে যাবে? গুনগুন দেবী আর কোনো কথা বলে না, মাথা নামিয়ে রাখে। ওই গলা ভাত খেয়েই সৌমিত্রবাবু বেরিয়ে যায়। তবুও ইরার এসব অসহ্য লাগে। নিজে অবশ্য আজ অবধি একবারের জন্য বাবার মুখের ওপর কথা বলেনি, কেবল মুখ গোমড়া করে বসে থাকে। এমনভাবেই বসেছিল পড়ার টেবিলে, উপপাদ্যের প্রয়োগগুলোয় চোখ বোলাচ্ছিল, কিন্তু কিছুতেই মন বসছিল না। পড়ার টেবিল থেকে অল্প দূরেই মায়ের ফোন রাখা রয়েছে। ইরা বাড়ি থাকলে ওটা ইরারই ফোন, কাছে নিয়ে বসে না। দুম করে বাবা দেখে ফেললে হাজার প্রশ্ন করবে, তবে চোখের নাগালের মধ্যেই রাখা আছে। আলো জ্বললেই উঠে গিয়ে একবার করে দেখে আসে। খানিকক্ষণ আগে একবার আলো জ্বলেছিল, গিয়ে দেখল কাস্টমার কেয়ারের মেসেজ। সৌমিত্রবাবু এই কিছুক্ষণ হলো বেরিয়েছে। এই সময় অতনুও তো একটা মেসেজ করতে পারে। ইরা এসব 7-5 ভাবছিল, তখনই ফোনের আলোটা ফের জ্বলে উঠল। কাকু কিছু বলেছে? হ্যাঁ, দেরি করে ফিরেছিস বলে? আরে চুপ করে আছিস কেন, বল। ইরার এমনি মেজাজ খাপ্পা ছিল, এত প্রশ্ন শুনে ঝাঁঝিয়ে উঠল। হ্যাঁ বলেছে, অনেক কিছু বলেছে, এবার তুই কি করবি বল? অতনু কি করবে নিজেই ভাবেনি কখনো, শুধু এমনভাবে বললে ওর নিজেকে হিরো হিরো লাগে তাই বলে। কিন্তু ইরা যখন প্রশ্ন করেছে, কিছু তো বলতেই হবে। ফোন মুখের কাছে এনে হুমকির ঢঙে বলল, শনিদা, কাকুকে বলে দিস এটাই লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম যদি তোকে বকাবকি করে না, পুলিশ থেকে ডিরেক্ট সিভিক পুলিশ বানিয়ে দেবো। ইরা বেশ বিরক্তির ভঙ্গিতেই বলে, আচ্ছা বলে দেব, এখন রাখ, উপবাদ্য করতে হবে। ফোন নামিয়ে রাখে অতনু। ইরা অতনুর হুমকির কথা একবার ভেবে দেখে। অমন রাশভারী সৌমিত্র দাস বালির কোনো একটা গলিতে টোটো থামাচ্ছে, ভাবলেই হাসি পায় ইরার।
চল না আজও পেরিস্তানে যাব, চল না ভাই। ইরা কোনো মতেই রাজি হচ্ছিল না। এদিকে অতনুও ছাড়বার পাত্র নয়। শেষে ইরা চেঁচিয়ে উঠল, আজ যাব না বললাম তো। প্রশান্তবাবু অঙ্ক ক্লাস নিচ্ছিল। ট্রিগোনোমেট্রি প্রশান্তবাবু নিজেই অর্ধেক ভুলে গেছে। এক একটা সূত্র লিখতে গিয়ে মাথা চুলকাতে চুলকাতে চুল উঠে যাওয়ার জোগাড়। তার মধ্যে ইরার অবান্তর গলা শুনে আরো রেগে গেলেন। ক্লাসের দিকে ফিরলেন, মাথা চুলকাতে চুলকাতেই বললেন, ইরা উঠে আয়, এখানে এসে নীল ডাউন হ। ইরা এসব শুনে একটু নড়ে চড়ে বসল। তারপর হেলতে দুলতে বেঞ্চ থেকে বেরিয়ে এসে স্যারের পাশে গিয়ে দাঁড়ালো। প্রশান্তবাবু ইরার নীল ডাউন হওয়ার অপেক্ষা করছে, আর এদিকে ইরা কায়দা মেরে দাঁড়িয়েই আছে। বাধ্য হয়ে প্রশান্তবাবু জিজ্ঞেস করলেন, কিরে ইরা, তুই নীল ডাউন হবি না? ইরা ঘাড় নেড়ে বলল, না স্যার, আমি তো নীল ডাউন হতে পারি না। এবার প্রশান্তবাবু আচ্ছা সমস্যায় পড়ল। প্রশান্তবাবুর বয়স হয়েছে, বেটে মানুষ, ছিমছাম চেহারা, গায়ের রঙও খুব একটা ফর্সা নয়। এমনিতেই প্রশান্তবাবুর খালে মনে হয় লোকে ওকে হ্যাটা দিচ্ছে। তার উপরে এখন তো ইরা সত্যি সত্যি হ্যাটা দিচ্ছে। আর যাই হোক, প্রশান্তবাবু তো নীল ডাউন করে ইরাকে দেখিয়ে দিতে পারেন না। এদিকে ইরা কিছুতেই বুঝতে পারছে না নীল ডাউন কিভাবে করতে হয়। এই পরিস্থিতিতে বাকি ছাত্ররাও মুখ লুকিয়ে মুচকি মুচকি হাসছে। হঠাৎ অতনু হাত তুলে বলল, আমি দেখিয়ে দেবো স্যার কিভাবে নীল ডাউন হতে হয়। সবাই এতক্ষণ ইরা কিংবা প্রশান্তবাবুর দিকেই তাকিয়েছিল। অতনুর কথায় একসঙ্গে সবাই অতনুর দিকে ফিরে তাকালো। অতনুর মুখে একগাল হাসি। খানিকক্ষণ বাদে আবার বলল অতনু। ইরা হেসে সম্মতি জানায়। সত্যি তো, ইরা একদিন এমন বড় হয়ে যাবে বাবা আর চাইলেও ওকে বারণ করতে পারবে না। ইরার ভেবেই ভালো লাগছিল। ইরা এমনিতে বেশি কথা বলে না, কিন্তু অতনু এমন একটা সম্ভাবনার কথা বলল, ইরা নিজেও ভাবতে শুরু করে দিল। অতনুকে জিজ্ঞেস করল, তুই কখনো পাহাড়ে গেছিস? অতনু হেসে উত্তর দেয়, না রে, কখনো যাইনি, একেবারে বড় হলেই যাব। ইরা আগে পাহাড়ে গেছে কয়েকবার বাবার সঙ্গে। বড় হোটেলের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেছে, গাড়ি করে চরকি পাকের মতো ঘুরে বেরিয়েছে। সৌমিত্রবাবু সবসময় একেবারে ভাল্লুকের মতো সাজিয়ে রেখেছিল ওদের। সৌমিত্রবাবু সবসময় বলে যাচ্ছিল, এই কানের পাশে হাওয়া ঢুকছে, এই মাথায় হিম পড়ছে। সে একেবারে জাতা ব্যাপার। ইরার মনে হয়েছিল খুব কাছে গিয়েও যেন ওর পাহাড়ে যাওয়া হলো না। এটুকু শুনেই অফিসারটা অতনুর কলার ছেড়ে দিল, একেবারে যেন জোঁকের মুখে নুন পড়ল। আর একটু দেরি হলেই পুরো কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল। কিন্তু এর পরেও যা হলো কেলেঙ্কারির থেকে কোনো অংশে কম নয়। পুলিশ অফিসারটি শটাং সৌমিত্রবাবুকে ফোনে ধরল। ভীষণ ভদ্রভাবে ঘাটের পুলিশটা বলল, স্যার, আমি ভবেশ কুমার বলছি, বালির ঘাটগুলোয় রেডে বেরিয়েছিলাম, আপনার মেয়েকে বালি শ্মশান ঘাটের পাশের ঘাটে পেলাম। হ্যাঁ স্যার, একটা লোফার ছেলের সঙ্গে বসে রয়েছে। না না না, চিন্তা করবেন না, আমি একেবারে বাড়ি পৌঁছে দিয়ে আসব। একটু সামনে রাখবেন স্যার, বোঝেনি তো দিনকাল ভালো নয়, আমরা যতক্ষণ আছি কোনো চিন্তা নেই। তাও স্যার, আচ্ছা স্যার, হ্যাঁ রাখছি রাখছি, জয় হিন্দ। ফোন নামিয়ে রেখে অতনুর দিকে তাকালো ভবেশ কুমার। আপন মনেই হাসলো একবার। তারপর ইরাকে নিয়ে গটগট করে বেরিয়ে গেল ঘাট থেকে। ঘাটে চুপ করে দাঁড়িয়ে রইল অতনু। গঙ্গার ওপারে একটা একটা করে আলো জ্বলে উঠছে। পুলের ওপর দিয়ে চলে যাচ্ছে ট্রেন। অতনু কালকে কি হবে আন্দাজ করতে পারছে না। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে ও আর ইরা বসে দুদণ্ড গল্প করতে পারবে নিজেদের মতো। দুনিয়ায় এত খুন খারাপি হয়, কতজন ধরা পড়ে না, আর শুধু গল্প করতে গিয়ে ও আর ইরা বারবার ধরা পড়ে যায়। প্রশান্তবাবু নীল ডাউন করিয়ে দেয়। ভবেশ কুমার ইরার বাবাকে ফোন করে। ওদের যে কি অপরাধ দুজনেই বুঝতে পারে না, কেবল একের পর এক শাস্তি ভোগ করে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।